নানা বাড়িতে কুরবানির মাংস চুরি হলো, দায় এসে পড়লো আমার মায়ের উপর। আমাদের বাড়িটা নানার বাড়ির পাশেই, আসা যাওয়া খুব বেশি, কিন্তু বিত্ত বৈবরের ব্যবধানে আকাশ পাতাল। মামারা অনেক বড় লোক, বিশাল ব্যবসা তাদের বাজারে, টাকা পয়সার তেমন কোনো কমতিও নেই। অন্যান্য আত্মীয় স্বজনও বড় লোক, গরিব বলতে আমরাই। তাই কোনো কিছু ঘটলেই দোষ হয় আমাদের। আমরাও ভালোই অবস্থাপন্ন ছিলাম। বাবা চাকরি করতেন থানার হেড পোস্টমাস্টার হিসাবে, সরকারি চাকরি। কিন্তু এক দুর্ঘটনায় আব্বার মাথায় আঘাতপ্রাপ্ত হন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন চাকরির বয়স খুব বেশি দিন ছিল না। এককালীন যা টাকা পেয়েছে বেশিরভাগই খরচ হয়ে গেছে আব্বার চিকিৎসার পেছনে। পেনশনও খুব কমই পাচ্ছে। অনেক জমি জমা আছে আমাদের, কিন্তু চাচারা অনেক ঠকায়। জমি জমা দেখাশোনা করে চাচারা, খুব সামান্য টাকা তুলে দেয় আমাদের হাতে। এভাবেই চলছে বছরের পর বছর ধরে। গতকাল কুরবানির ঈদ ছিল, বড় একটি গরু কুরবানি দিয়েছিল 3 মামা মিলে। আজ আমরা এসেছি নানা বাড়িতে, আরো অতিথি এসেছেন এখানে। আমার অন্যান্য খালারাও এসেছে। নানা বাড়িতে অন্যান্য মেহমানদের যেই রকম দাম দেওয়া হয়, আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। এটা তো সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি। আজ ঘটেছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা। কিছুক্ষণ আগে 2টো খাসি কুরবানি দিয়েছে মামারা, গরিবদেরকে ভাগেরটা দিয়ে মাংস নিয়ে এসেছে বাড়িতে। কিন্তু এক পাতিল মাংস নাকি গায়েব হয়ে গেছে। এখন দায়ে এসেছে আমার মায়ের উপর। বড় মামি তো সবার মাঝে দাঁড়িয়ে আমার মায়ের কথা বললেন। মনিরার স্বামী তো সবসময় ভালো মন্দ খাইতে চায়, ওই চুরি করছে খাসির মাংস। আমার মায়ের নাম মনিরা। ছল ছল চোখে মা জবাব দিলেন, দেখেন বড় ভাবি, আমি গরিব হইতে পারি, কিন্তু আমিও কুরবানি দেই, এইবারও দিছি। ফ্রিজে গরুর মাংস আছে আমার, আমি তো ওই মাংস খাওয়াইতে পারবো আমার স্বামীরে, চুরি করতে যাই মুখে? চুপ করতো, সব সময় এই বাড়ির জিনিসের দিকে তোর নজর। তোরে না দিয়ে কি আমি কিছু খাই? তারপরও চুরি কইরা আমার বউর সামনে অপমান করসকে? মাকে ধমকিয়ে বললেন বড় মামা। মেহমান সহ বাড়ির অন্যান্য লোকও তাদের সাথে সায় দিচ্ছিল, কারণ তারা সবাই বড় লোক, গরিব শুধু আমরাই। সব দোষ আমাদেরই। আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি, ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোচিং করছি। আমার সহ্য হলো না মায়ের উপর দেওয়া সেই অপবাদ। বারবার মাকে অপবাদ দিচ্ছে ওরা। কেউ চায় না আমরা এই বাড়িতে আসি, মাকে মানাতে পারি না, দৌড়ে দৌড়ে চলে আসে বাপের বাড়িতে। ওরাও দায়েরাতে বিভিন্ন প্রোগ্রামের দাওয়াত দেয় ঠিকই, কিন্তু সব মেহমানের সাথে বসিয়ে খাওয়ায় না। সবার শেষে যা থাকে তাই খেতে দেয়। কত বড় যেন বোঝা আমরা। জীবনে কোনো কিছুতেই আমরা কখনো সাহায্য নেইনি নানা বাড়ি থেকে। আজ ভরা বাড়িতে তাদের অন্যায় অপবাদ চুপ করে থাকবো কেন? আমি সমান জোর গলায় জবাব দিলাম, কি প্রমাণ আছে যে আমার মা চুরি করছে? তোর মার এই বাড়িটা না খাইলে খাওন হজম হয় না, বড় মামি জবাব দিলেন। আমি এসব জিজ্ঞেস করি নাই, আমি জানতে চাইছি কি প্রমাণ আছে যে আমার মা আজকে খাসির মাংস চুরি করছে? তগো বাড়ির ফ্রিজে যাইয়া চেক করলে সব পাওয়া যাইব, বড় মামা বললেন। চলেন তাইলে আমগো বাড়িতে ফ্রিজ চেক করবেন। আমি চিৎকার করে জবাব দিলাম, আমরা এত ছোট মন মানসিকতার না যে এক পাতিল মাংসের জন্য ননদের বাড়ির ফ্রিজ চেক করবো। যা হইছে হইছে, এইবার থাম। বড় মামি প্রসঙ্গ এড়াতে বললেন, কত বড় মন মানসিকতার আপনারা, এত সাধু সাধু কথা বলছেন। এখন আপনি নিজে প্রমাণ করবেন যে আমার মা চোর। প্রমাণ করতে পারলে আমার মায়ের বিচার হবে, অন্যথায় আপনার বিচার হবে। কত বড় সাহস রে তোর, আমার বাড়িতে দাঁড়াইয়া তোর বড় মামির বিচার করতে চাস? সব কথা ভুললে গেছস নাকি? এই বাড়িতে আসলে তোর বড় মামি কিন্তু তগরে সবকিছু খাওয়ায়, বড় মামা চেঁচিয়ে ধমকে সুরে বললেন। হ্যাঁ, খুব খাওয়াইছে তো, তার চেয়ে বেশি চোরের অপবাদ দিছে আপনার বউ। মা এসে আমার গালে কষিয়ে চড় দিলেন। তোর বড় মামার সাথে মুখে মুখে তর্ক করস, শরম লাগে না? বুঝলাম মা চাচ্ছে না আমি তাদের সাথে তর্কে জড়াই। ভাই বোন সহ মাকে নিয়ে আমি চলে এলাম নিজ বাড়িতে। আব্বা বাড়িতেই ছিলেন। বাড়ি এসে দেখি কিভাবে যেন আমার দাদার বাড়িতে খবর চলে এসেছে আম্মা চুরি করছে। এগুলো সব নানা বাড়ির লোকদেরই কাণ্ড। হয়তো কোনোভাবে জানিয়ে দিয়েছে। এখানে চাচা চাচি ফুপু সহ বাড়ির মানুষ সবাই আম্মাকে নিয়ে হাসছে। আম্মা কোনো কর্ণপাত করলো না, শুধু বলল, চুপ করে থাক, সবকিছু একদিন বিচার হইব। এর মধ্যে পেরিয়ে গেছে বেশ কয়েকটি মাস। কিছুদিন পর আবার কুরবানির ঈদ। আমার মাকে চোর সাব্যস্ত করছিল বড় মামি। তার জীবনে ঘটেছে বিচিত্র ঘটনা। একদা আমার মাকে চোর সাব্যস্ত করছিলেন বড় মামি, তার জীবনে ঘটেছে বিচিত্র ঘটনা। আমার মামাতো ভাই অনার্সে পড়ে স্থায়ী একটি কলেজে, রকি নাম ভাইয়ের। কোনো ভার্সিটিতে চান্স পায়নি। কিছু খারাপ স্বভাবের কারণে ভাইটাকে কোনো প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করায়নি। দূরে গিয়ে কখন কি করে বসে ঠিক আছে।
খারাপ স্বভাব বলতে ইন্টারমিডিয়েট থেকে নেশা করে মদ গাঁজা খায় আর কি। লাস্ট শীতের এক রাতে নেশা করে পথ হারিয়ে ফেলে রকি ভাই। ভুলক্রমে ঢুকে পড়ে রাস্তার পাশের এক বাড়িতে। সেই বাড়ির পেছনে মাতাল অবস্থায় বসেছিল কিছুক্ষণ। একা একাই আবল তাবল বকছিল। পাশেই ছিল ওই বাড়ির ছাগলের খোপ। তাদের শখের দুটো খাসি ছিল খোপে। রকি ভাইয়ের কথা শুনে খাসি দুটো ব্যাবে করে ডাকছিল। মাতাল ভাইটা ভীষণ বিরক্ত হয়ে পড়েন খাসি দুটোর বিরতিহীন ডাকে। রাগে জোরে জোরে লাথি দিতে শুরু করলেন ওদের খোপে। লাথির শব্দে খাসির ব্যাবে শব্দে আরো বেড়ে যায়। তৎক্ষণাৎ ঘর থেকে লোকজন বেরিয়ে আসে। চেহারা না দেখে চোর ভেবে বাঁশ দিয়ে জোরে জোরে বাড়ি মারে রকি ভাইয়ের মাথায়। সেখানে জ্ঞান হারান ভাই। চেহারা দেখে বাড়ির লোকদের হুশ হয় এটা বড় মার্কেটের মালিকের ছেলে রকি। তবে মাতাল ছেলে, নেশাখোর ছেলে, নেশার ঘুরে খাসি চুরি করতে আসতেই পারে। তারা পুরোপুরি ধরে নিয়েছে রকি ভাই খাসি চুরি করতেই গেছে। রকি ভাইও এ ব্যাপারে আজ পর্যন্ত সঠিকভাবে কিছু বলতে পারেনি। প্রথমত মাতাল ছিল, দ্বিতীয়ত সেই রাতে মাতাল অবস্থার মাথায় আঘাত পেয়ে ব্রেনে সমস্যা হয়েছে। এখনো মাতালের মতো আবল তাবল বকে। অনেক চিকিৎসা হয়েছে রকি ভাইয়ের, হয়তো ঠিক হবে না কোনোদিন। আমি চাই ঠিক হোক, কিন্তু এখন আমার আব্বার মতোই কথাবার্তা এলোমেলো অগোছালো। বড় মামার ছেলে রকি ভাইয়ের জন্য আমার খারাপ লাগে। ভাইটা চোর ছিল না, চুরি করতেও যায়নি, অথচ খাসি চুরি করতে যাবার দায় কাঁধে নিয়ে বেড়াচ্ছে। ঠিক যেমনটা ওর মা আমার মাকে চুরির দায় দিয়েছিল, খাসির মাংস চুরির দায়। এই কয়েক মাসে রকি ভাইয়ের পিছনে অনেক খরচ হয়েছে, টাকা পয়সার কমতি নেই এখনো। রকি ভাইয়েরা দুই ভাই বোন। বোন রাফা ইন্টারমিডিয়েটে পড়ে। একমাত্র ছেলের পেছনে টাকা খরচ করতে কি দোষ? তবে আমার কেন যেন মনে হয় এই খাসি চুরি করতে যাবার অপবাদ আল্লাহর বিচার। আমার আম্মাকে অনেক মানুষের মধ্যে খাসির মাংস চোর সাব্যস্ত করেছিল বড় মামি। আর এক কুরবানির ঈদ আসার আগেই হয়তো আল্লাহ বিচার করেছেন, জানি না। আমার ধারণা সত্যি কিনা আল্লাহই ভালো জানে। আপনারা কি ভাবছেন? আমার দাদাবাড়ির লোকজন আমাদেরকে খুব ভালোবাসে? দাদাবাড়ির হিসাবটাও একটু বলি। আমার বাপ চাচারা 4 ভাই, আব্বা সবার বড়। আমাদের বাড়িটা পৌরসভার মধ্যে, তবে এক প্রান্তে। থানা শহরের পায়ে হেঁটে যেতে 10 মিনিটের মতো লাগে। সিএনজি কিংবা বাইকে আরো অনেক কম সময় লাগে। দুটো কারখানাও আছে বাড়ির অদূরে। এখানে কয়েক বছর ধরে বাড়ি ভাড়া দেওয়া যাচ্ছে, রাস্তার পাশে দোকান ভাড়াও দেওয়া যাচ্ছে। আমার 3 চাচা ঘর করার জন্য জমি নিয়েছে বাড়ির সামনের দিকে, রাস্তার পাশের উঁচু অংশে। আমার আব্বাকে ঘর করার জমি দিয়েছে বাড়ির পেছনের দিকে বাগান এবং নালার ভেতরে নিচু অংশে। আমরা ঘর করতে গেলেও বালি অথবা মাটি কিনে এনে বাগানে সেই নিচু জমি ভরাট করতে হবে, তারপর ঘর নির্মাণ করতে হবে। তারা উঁচু জমিতে ঘর করে অলরেডি ভাড়াও দিচ্ছে। আমাদের কি সাধ্য আছে নিচু জমি ভরাট করে ঘর নির্মাণ করার? যেখানে পেট চালাতেই দায় সেখানে জমি ভরাট করে ঘর করব কিভাবে? চাচারা রাস্তার পাশে জমি নেওয়ায় ওনারা দোকানগুলো উঠিয়ে ভাড়া দিচ্ছে। আমাদের জমি তো বাগানে, দোকান তৈরি করার সুযোগ নেই। দাদার অনেকগুলো পুকুর ছিল, আমাদের ভাগে পুরো একটা পুকুর পড়েছে। বাড়িতে অনেক বড় ফলের বাগান, সবকিছু এখনো চাচাদের হাতে। আব্বার অ্যাক্সিডেন্ট হবার আগে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। মেজো চাচা দেখতেন বাড়ির জমি জমা, ঘর তৈরি জমি দেখিয়ে দিলেও আমাদের জমি জমা এখনো মেজো চাচাই দেখেন। সবসময় একটা কথাই বলেন, তগো এখনো সবকিছু বুঝা খাওয়ার বয়স হয় নাই। আর সবকিছুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে আসে আমার আব্বার কাছে। আব্বা তো অসুস্থ, মানসিক ভারসাম্যহীন, সে তো ভালো মন্দ কিচ্ছু বুঝে না। আমার দাদি আর মেজো চাচা যা বুঝায় আব্বাকে, সেটা বুঝাই দায়িত্ব মেজো চাচাকে দিয়ে দেয়। আব্বা অসুস্থ হবার পর থেকে আমরা যৌথ পরিবার থেকে বের হয়ে যাই। আব্বার ইনকাম ছিল না বলে 3 চাচি তখন আম্মাকে কাজের লোকের মতো খাটাতো। আব্বার যত্ন করার সময়ও পেত না আম্মা। তারপর আমরা হাড়ি আলাদা করি। চেয়ারম্যান, মেম্বার আর আমার নানা বাড়ির লোকদের ডেকে আনেন আম্মা। চাচাদেরকে অনুরোধ করেন আব্বার ভাগের জমিটুকু বুঝিয়ে দেবার জন্য, যেন আমরা নিজেদের মতো করে চলতে পারি। তখন মেজো চাচা বদনাম ছড়িয়ে দেন আম্মার চরিত্রের নামে। আম্মার নাকি চরিত্র খারাপ, জমি ভাগ করে দিলেই আব্বাকে বোকা বানিয়ে সব নিয়ে চলে যাবে। মামারা এই আম্মার নামে দেওয়া এই অপবাদের প্রতিবাদ করেছিলেন প্রথমে, কিন্তু বড় মামা হুট করে মেজো চাচার কথা বিশ্বাস করেন। আসলে আমার বড় মামি বুদ্ধি দিয়েছিলেন। বড় মামি আর মেজো চাচি আপন 2 বোন। বৌশালী আর ভাইরার বুদ্ধিতে বড় মামাও আম্মার বিরুদ্ধে চলে যান। আমার দাদিও তাদের কথায় বিশ্বাস করেন। তখন আর আব্বার ভাগের জমি বুঝিয়ে দেওয়া হয়নি। একজন নারী যখন বিপদে পড়ে তখন তাকে শোষণ করার জন্য প্রথমে চরিত্রের বদনাম দেওয়া হয়। আমার মায়ের বেলাতেও সেটাই ঘটেছে। তাছাড়া আপনি যখন বিপদে পড়বেন তখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই একরকম থাকবে। পারলে 2 গ্রুপ এক হয়ে যাবে আপনাকে শাসানোর জন্য। এখন আমাদের সম্পত্তি মেজো চাচার হাতে, উনি যা হাতে দেন তাই মাথা পেতে নিতে হয়। আমি ভাবছি আমার আম্মার কথা। একটা মহিলার স্বামী যখন অসুস্থ থাকে তখন তার পাশে কেউ থাকে না। আপনার মনে হবে বাপের বাড়ির মানুষগুলো এত অপমান করে, তারপর আম্মা কেন তাদের কাছে ছুটে যায়? আসলে কি আমার দাদার বাড়ি থেকে আমাদেরকে পুরোপুরি বের করে দিত। তাই আম্মা অনেক অপমান লাঞ্ছনার পরেও ভাইদের
ভাইদের সাথে একটু সম্পর্ক রাখে। হয়তো মেজো চাচা আব্বার সম্পত্তি নিজ দায়িত্বে রেখেছেন, কিন্তু আমরা তো দাদা বাড়িতেই আছি। নানা বাড়ির সাপোর্ট না থাকলেও আমাদের দাদার বাড়ি থেকে বের করে দেওয়া হতো। আমার মামাদের কথা কি বলবো, জানি না কতদূর ভালোবাসে আম্মাকে। নানা বাড়িতে যখন কোনো প্রোগ্রাম হয় তখন সবাইকে দাওয়াত দেওয়া হয়, দায় এড়াতে আমাদেরকেও দাওয়াত দেয়। আমরা যাই না প্রথমে, আম্মা দৌড়ে দৌড়ে যান, সকল কাজ করেন। অনুষ্ঠান শেষের দিকে অথবা খাওয়ার আগে বিশাল একটা ত্রুটি বের হয়ে অনুষ্ঠানের সব দায় এসে পড়ে আমার আম্মার মাথায়। বহুবার ঘটেছে এমন, সারাদিন নানা বাড়িতে বসে খেটে খুঁটে বাপের বাড়ির প্রোগ্রাম তুলে দেন আম্মা। সে আম্মারই দোষ হয় সব। কেন যেন মনে হয় যেসব মহিলাদের শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির পাশাপাশি তাদের দোষ একটু বেশি, দোষ না করলেও দোষ। মাঝে মাঝে মনে হয় আম্মার লজ্জা কম, কিন্তু পরে আবার মনে হয় আপনজনের মুখ দেখে আম্মা সব ভুলে যান। আসতে যেতে দেখা হয়তো বাপের বাড়ির ফ্যামিলির লোকের সাথে, রক্তের লোকদের চেহারা দেখে হয়তো সব ভুলে যান আম্মা। আমার মা খালাদের মধ্যে আম্মাই বড়, বড় মামা সবার বড়, ভাই বোন সবার মধ্যেই, তারপরে আমার আম্মা। ছোট ভাই বোনদের প্রতি আম্মার কি টান, একটু 19-20 হলেই দৌড়ে যান। কখনো কখনো এমনও হয় আম্মা মাফ করে দেন ছোট ভাই বোনকে। আমার নানা নানি জীবিত নেই, নানা বাড়িতে আম্মাকে সবচেয়ে বেশি জ্বালায় বড় মামি, আম্মার বড় ভাইয়ের বউ, আর অন্যরা তার সাথে সায় দেয়, তালি বাজায়। অনেক অনুরোধ করেও আম্মাকে ফেরাতে পারি না নানার বাড়ির দিক থেকে। আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমার নাম শাবাব খান। গত কুরবানির ঈদের সময় বলেছিলাম না ভার্সিটির কোচিং করছি। আমি একটা ভার্সিটিতে চান্স পেয়েছি অলরেডি। ভালো কোনো ভার্সিটি নয়, দেশের অনেক জেলাতে ভার্সিটি হয়েছে, আমাদের জেলায় একটা ভার্সিটি আছে, ওখানে চান্স পেয়েছি। তবে সাবজেক্টটা ভালো, ইংরেজি। টিউশনি করিয়ে নিজের পড়ার খরচ জোগাড় করি। আমার ছোট 2 বোন, সারা আর স্নিগ্ধা। আমরা 3 ভাই বোন, বাবা মা নিয়ে আমাদের পরিবার। চাচাদেরকেও একটি বিল্ডিং এর পেছনে একটি কাঠের ঘর আমাদের বসবাস। দেখতে দেখতে পেরিয়ে গেছে 5 বছর, আমার অনার্সও শেষ। এর মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা। আমি মেজো চাচার কাছ থেকে আমাদের ভাগের জমি আদায় করে নিয়েছি, বলেছি আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে না দিলে মামলা দেব। অতঃপর মামলার ভয়ে ভাগের জমি বুঝিয়ে দিয়েছেন তিনি। অনার্সের প্রথম বছর টিউশনি করে পড়েছিলাম, বুঝলাম এভাবে জীবন যুদ্ধ করার কোনো মানে হয় না। তখনই মেজো চাচার উপর চড়াও হয়েছি। দ্বিতীয় বর্ষে থাকাকালীন সব জমি বুঝে নিয়েছি। ইদানিং 3 চাচা নিত্য এসে ঝগড়া করে, এদিক দিয়ে কম হয়ে গেছে, ওই দিক থেকে বেশি হয়ে গেছে। আমি বাড়ি থেকে ভার্সিটিতে আসা যাওয়া করছি। বছর 2 আগে আমি আর মা বুদ্ধি করে আমাদের ভাগের পুকুরটায় মাছ চাষ করি, রাত দিন কাজ করি আমরা। ছোট বোন 2টা আমাদের সাথে খেটেছে ভাগ্য পরিবর্তনের তাগিদে। মায়ের সোনার চেন বিক্রি করে সেই টাকায় মাছের খাবার জোগাড় করেছি। আস্তে আস্তে মাছগুলো বড় হয়। এবার আসে বিক্রির পালা। মাছের আড়তদারদের সাথে কথা হয়, সকালে মাছ বিক্রি করব। আগের রাতে জেলে খবর দিয়ে রাখি পুকুর পাড় থেকে মাছ ধরার জন্য, কিন্তু দুর্ভাগ্য সকালে উঠে দেখি পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। আসলে রাতের আধারে কেউ বিষ দিয়েছে আমাদের পুকুরে। এসব কে করেছে বুঝেন? আমার মেজো চাচার পরিবার। এতদিন ভোগ করেছে তো পুকুরটা। যখন আমরা আমাদের হাতে নিয়ে এলাম তখন তাদের দুঃখ লেগেছে, ক্ষতি করে দিল আমাদের। অথচ রাত দিন কষ্ট করেছি আমরা, কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব এক নিমেষে ধূলিসাৎ করে দিল। আমি কারো ক্ষতি করলাম না, কারণ আমার বন্ধুটাও বড় হয়েছে। কে আবার ওদের ক্ষতি করে দেয়? আমি এক নতুন সিদ্ধান্ত নিলাম, সবার সাথে তাল মিলিয়ে চলে ভেতর থেকে নতুন কাজ করব। শুরু হলো আমার নতুন চিন্তা। এখন তো অনার্সও পাশ করেছি। আমি গোপন প্ল্যান করলাম, আমার আত্মীয় স্বজনদের সামনে থাকতে হলে জীবনে বড় কিছু করতে হবে, নয়তো সারা জীবন ওদের হাতে শোষিত হতে হবে। বড় মাপের সরকারি চাকরি করলে ওদের সামনে থাকতে পারবো না, কিন্তু সরকারি চাকরি পাওয়া এত সোজাও নয়। দীর্ঘমেয়াদী পড়ালেখা করা লাগে। এই ধরেন বিসিএস পরীক্ষা দিতে গেলে প্রিলি, রিটেন, ভাইবা সব মিলিয়ে দীর্ঘ সময় লেগে যায়। এত বছর সময় তো আমার হাতে নেই, এত ধৈর্য নেই, মনটাও স্থির নয়। ছোটবেলা থেকে সংসারের চিন্তা মাথায় ঢুকে গেলে তখন আর দীর্ঘমেয়াদী পড়ালেখা হয় না। আমার স্বপ্ন ছিল আমি বিসিএস অফিসার হই, কিন্তু মাকে বুঝালাম অতটা সময় আমি পাবো না। তাছাড়া বন্ধুটো বড় হয়ে যাচ্ছে, সারা অনার্সে, স্নিগ্ধা ইন্টারমিডিয়েটে পড়ে, ওদেরও তো ভবিষ্যৎ আছে। আমি ভালো কিছু না করলে ওদেরকে যোগ্য করে তুলতে পারবো না। আম্মাকে আমার গোপন প্ল্যানের কথা বললাম, আমাদের ভাগের পুকুরটা বিক্রি করে দিতে চাই, কারণ ওই পুকুরে ব্যবসা করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। যখনই মাছ চাষ করতে যাব তখনই হয় বিষ মিশিয়ে দেবে, না হয় মাছ চুরি করবে, অথবা অন্য কোনো ঝামেলাও করতে পারে। তাই মাকে বললাম, মা পুকুরটা বিক্রি করে দিয়ে আমি ভবিষ্যতে দাঁড় করাতে চাই। আম্মা বলল, তোর চাচারা শুনলে কখনোই বিক্রি করতে দেবে না। আমি বুঝিয়ে বললাম, পুকুরটা তো আমাদের, চাচারা বিক্রি করতে দেবে না কেন? আম্মা বলল, তারপরও বাধা দেবে। আমি চিন্তা করলাম চাচাদেরকে না জানিয়ে পুকুরটাকে বিক্রি করব। যদি চাচারা কিছু টের পেয়ে যায় সেক্ষেত্রে বলবো পুকুরটা লিজ দিচ্ছি, মিথ্যেই বলবো। এদিকে আমি পড়াশোনা শুরু করলাম, সম্পূর্ণ ভিন্ন এক পড়াশোনা। আইএলস কোচিং অনলাইনে, পুকুর ক্রয়ে কাস্টমার খুঁজছিলাম। আইএলস কেন বেছে নিয়েছিলাম জানেন? সময় কম লাগে পাশ করতে, স্বল্প মেয়াদী প্রসেস, সরকারি
চাকরি পাওয়া তো দীর্ঘমেয়াদী প্রসেস, আবার সরকারি চাকরিতে ইদানিং ঘুষেরও প্রয়োজন হয়। ঘুষ দিয়ে চাকরি নিয়ে সেই টাকা উঠানোর জন্য চাকরিতে ঢুকে ঘুষও খেতে হয়। পুরো জীবনটাই বরবাদ। মেধায় কয়জনের চাকরি হয় বলুন? বছরের পর বছর পড়াশোনা করে যদি চাকরি না পায় সেই চিন্তাও মাথায় ছিল। তাই আইএলসটা পড়া শুরু করেছি। বন্ধুরা বলেছিল তুই ইংরেজিতে অনার্স করেছিস, তোর বিদেশ যেতে আইএলস লাগবে না। আমি চিন্তা করলাম আইএলস করে বিদেশে যাব, তাহলে বিদেশে গিয়ে আমি মাস্টার্স করব। বিদেশ মাস্টার্সের সার্টিফিকেট থাকলে পরবর্তীতে ভালো একটা চাকরি পাবো। আইএলস না করে গেলে ভালো চাকরি পাওয়া যাবে না, এসব চিন্তা করে সব শুরু করলাম। কয়েক মাসের মধ্যে পুকুর ক্রয় করার লোক পেয়ে যায়। এদিকে আমার আইএলটিএস পরীক্ষার রেজাল্ট হয়। মেধা তো আর খারাপ না, ভালো পয়েন্ট পেয়েছি। বিশাল পুকুর আমাদের, মোটা অঙ্কে পুকুরটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এর মধ্যে চাচারা কিভাবে যেন কিছুটা টের পেয়ে যায়, আমিও জানিয়ে দেই পুকুরটাকে লিজ দিচ্ছি। চাচারা লিজের কথা শুনেও বিরোধিতা করে। আমাদের বাপ দাদার জমির মধ্যে পুকুরটাকে লিজ দিবি কেন? জমির মধ্যে অন্য মানুষের আসা যাওয়া করবে, বাড়ির মধ্যে অন্য মানুষ আসা ভালো না। আমি জানিয়ে দিলাম, এছাড়া উপায় নেই। চাচারাও আগের মতো বিরোধিতা করে, ওনাদেরকে না জানিয়ে পুকুরটাকে বিক্রি করে ফেলি। এরপর শুরু হয় বিদেশে যাওয়ার প্রসেস। বেশি দিন লাগেনি, অন্যের টাকাও প্রয়োজন হয়নি, পুকুর বিক্রির টাকাতেও হয়ে গেছে। আত্মীয় স্বজন কারো কাছে বলিনি যে আমি আমেরিকায় আসবো, ভিসা হয়েছে, প্লেনের টিকিট হয়েছে, এখনো বলিনি। কারণ যে কোনো ক্ষতি করতে পারে আত্মীয় স্বজন, ওদেরকে এখন আর বিশ্বাস করি না। দুর্বলকে সবাই আরো চেপে চেপে মারতে চায়। ফ্লাইটে ওঠার আগের দিন ঢাকায় বসে সবাইকে ফোন দিয়ে জানিয়েছিলাম যথা সময় চলে আসি আমি আমেরিকায়। 2 সপ্তাহ হলো এসেছি, নিউ ইয়র্কে আসি, এখনো ভার্সিটির ক্লাস শুরু হয়নি। আমার এক বন্ধুর বড় ভাইয়ের বাসায় আশ্রয় নিয়েছি কয়েকদিনের জন্য। দেশ থেকে বন্ধুর সাথে কথা বলে সব ঠিক করে এসেছিলাম। ওদের সাথে আমার আরেকটা সম্পর্ক আছে, বন্ধু কিন্তু ছেলে নয়, মেয়ে বন্ধু। ওর নাম রিম্পা। রিম্পাই ওর ভাইকে বুঝিয়েছে আমাকে আশ্রয় দেওয়ার জন্য। এখানে প্রবাসী জীবনটা খুব সহজ নয়। সেটেলড হতে হলে প্রথমে খুব কষ্ট করতে হয়। এখনো চাকরি খুঁজতে হচ্ছে আমায়। চাকরি না পেলে কি করব না করব, রিম্পার বড় ভাইও কাজ খুঁজছেন আমার জন্য। আজ হঠাৎ করে ফেসবুকে টেক্সট আসে, রাফার টেক্সট। জানেন তো, রাফা আমার বড় মামার মেয়ে। আমায় টেক্সট পাঠিয়েছে, কেমন আছো শাবাব ভাইয়া? আমি রিপ্লাই দিলাম, ভালো, তুই কেমন আছোস? মনটা ভালো না শাবাব ভাইয়া। কি হয়েছে তোর মনের? আমার কথা বাদ দাও, তুমি এত তাড়াতাড়ি আমেরিকা গেলে কেমনে? আইএলস করে এসেছি। আমারও না আমেরিকায় যাবার খুব স্বপ্ন। তাহলে তুই আইএলস করে চলে আয়। পড়ালেখা আমার মাথায় ঢুকে না। তাহলে অনার্স করছিস কিভাবে? এই তো কোনোভাবে পাশ করছি, ভালো কোনো রেজাল্ট তো আর করছি না। আচ্ছা শাবাব ভাইয়া, অন্য কোনো উপায় আমেরিকাতে যাওয়া যাবে না? পারবি, আমেরিকার প্রবাসী ছেলেকে বিয়ে করে চলে আয়। এমন ছেলে কই পাবো? খুঁজলে পেয়ে যাবি। আশেপাশে কত আমেরিকান প্রবাসী ছেলে আছে। সত্যি কইতাছো তো? পরে কিন্তু অস্বীকার করতে পারবা না। এইখানে অস্বীকার করার কি আছে? আচ্ছা, তোর সাথে পরে একদিন চ্যাটিং করব, আমার একটু বের হতে হবে। সময় নক দিস না তো, অনেক ব্যস্ত আমি। এরপরে আর কথা হয়নি রাফার সাথে। ইদানিং নাকি মামা চাচা সবাই আমার খুব যত্ন করে। আসলে কি জানেন, তাদের ছেলে মেয়েদেরকে যদি আমেরিকায় পাঠাতে পারে। আমি নিজেই তো আসলাম মাত্র কিছুদিন, নিজে সেট হতে হয়তো কয়েক বছর লাগবে। রিম্পার বড় ভাই আমাকে একটা কাজ খুঁজে দিয়েছে। আসলে বলা হয়নি আপনাদেরকে, রিম্পার সাথে আমার ভাব 6 মাস ধরে। আমি কথা দিয়েছি ওকে বিয়ে করব। এজন্যই ওর ভাইও আমাকে হেল্প করছে। বিনা প্রয়োজনে কেউ কাউকে সাহায্য করে না। রিম্পার সাথে প্রতিদিনই কথা হয়, ভার্সিটি আর কাজের ফাঁকে। আমি এখন অন্য জায়গায় শিফট হয়েছি। রিম্পার ভাইয়ের বাসায় আর থাকি না। ওনার নাম রিমন। সেই রিমন ভাইয়া আমাকে অন্য জায়গায় উঠিয়ে দিয়েছে। আজ সকালে আম্মা ফোন করলেন, আমি রিসিভ করতে আম্মা বললেন, তোর সাথে দরকারি কথা আছে শাবাব। কি কথা আম্মা? তুই নাকি রাফাকে পছন্দ করস? এসব তুমি কি কইতাছ আম্মা? রাফা কইলো ওরে ইনডাইরেক্টলি বিয়ের প্রস্তাব দিছস। তুমি পাগল হয়ে গেল আম্মা? শুন, চালাকি করিস না। তোর বড় মামা আজকে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। রাফাই আমার মেসেজ দেখাইছে, তুই কইছস আশেপাশে অনেক আমেরিকান প্রবাসী ছেলে আছে, খুঁজলেই নাকি পাওয়া যাইব। এই কথার অর্থ কি? আর একটা কথাও বলবা না মা তুমি? আমি কি আমার কথা বলছি নাকি? দেখ, তুই বাটপারি করলে আমার ভাইয়ের সাথে সম্পর্ক থাকবো না। তুমি কোনোদিনই ঠিক হইবা না মা। বাপের বাড়ির মানুষের পেছনেই দৌড়াবা। আর একটা কথাও কবি না শাবাব। তোর কথায় রাফা আর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিছে। ইয়ার কি শুরু করছে ওরা? ওই বাটপারের গোষ্ঠী তোমারে মিথ্যা কইতাছে সব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।